করোনা রোধে আজ থেকে দিনে চলবে না ফেরি, রাতে চালু থাকবে পণ্যবাহী যান পারাপার। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা আগের মতোই, বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। 2 ডোজ টিকা গ্রহণকারীদের 96%-ই করোনার বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। উঠে এলো গবেষণায়, আক্রান্তের পর ভ্যাকসিনের গ্রহণকারীদের প্লাজমা বেশি কার্যকর। করোনায় বিপর্যস্ত ভারতে কোনোভাবেই কমছে না মৃত্যু ও সংক্রমণ। একদিনে রেকর্ড 4200 মৃত্যু। চীনের সিনোফার্মের টিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। কবিতা উপন্যাসের পাশাপাশি 7000 চিঠি লিখেছেন কবিগুরু। এক একটি যেন আবেগ, উপলব্ধি আর অনুভূতির ভান্ডার। ভোরের সময়ে সঙ্গে আছি আমি, গোলাম রাব্বি। ঈদের আগে ছুটির দিনে গতকাল দিনভর ঘরমুখী মানুষের স্রোতের পর এলো ফেরি বন্ধের সিদ্ধান্ত। আজ থেকে দিনের বেলায় শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। তবে রাতে পণ্য পরিবহনের জন্য স্বাভাবিক থাকবে ফেরি চলাচল। দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হলেও ঠেকানো যায়নি ঘরমুখো মানুষের ঢল। ঈদ সামনে রেখে শুক্রবার জনস্রোত আছড়ে পড়ে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। যান চলাচলের ফেরি দখলে চলে যায় পদ্মা পাড়ি দিয়া যাত্রীদের। ছিল না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো তৎপরতাও। দিনভর এমন অবস্থায় শুক্রবার রাতে সময় সংবাদকে মুঠোফোনে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানান, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরিঘাটে ভিড় জমাচ্ছে, যেখানে গাড়ি যাওয়ার কথা এখানে গাড়ি না গিয়ে যাত্রীদের চাপ বাড়ছে। এই প্রবণতা বন্ধ করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক দিনে ফেরি চলাচল বন্ধ রাখছি এবং শুধুমাত্র রাত্রিবেলা মাল পরিবহনের জন্য ফেরি চলাচল করবে। তবে 24 ঘন্টায় চালু থাকবে জরুরি সেবা। শনিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাবিত সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলমান লকডাউনের মধ্যেই সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। এক্ষেত্রে রাতের আধারকে বেছে নিয়েছেন অসাধু পরিবহন মালিকরা। অন্যদিকে দিনের বেলায় কিছুটা কড়াকড়ি চোখে পড়লেও রাত নেমে এলেই হাইওয়ে পুলিশের চেকপোস্টগুলো পরিণত হয় চাঁদা আদায়ের আখড়ায়। যাত্রী বেশে একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করে সেই খবর তুলে এনেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। ছবি তুলেছেন খলিলুর রহমান। তথ্য বলছে কাগজে কলমে বন্ধ বলা হলেও রাতের আধারে অবাধে চলছে দূরপাল্লার বাস। সরজমিনে সেই তথ্য সন্ধানে সময় সংবাদ। রাত 9টা, আমাদের অবস্থান রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায়। বাস কি ছাড়ে বলতে পারেন? জিজ্ঞাসা করেন, সব কাউন্টার এখানে জিজ্ঞাসা করেন। এবারের গন্তব্য একই এলাকার সেজুতি পরিবহনের কাউন্টার। দূর থেকে বন্ধ মনে হলেও অপেক্ষমান মানুষের জটলা ইঙ্গিত দেয় ভিন্ন কিছুর। যাত্রী বন্ধ না এখন দূরপাল্লার বললে কি হয়েছে, ওই টাকা আগে থেকে দিয়েই ম্যানেজ করা সব। আমরা কক্সবাজারের সিট আপনি চিটা বলতে হবে, ঠিক আছে? বাস ছাড়বে কখন? আধা ঘন্টা পর ছেড়ে দিবে। বোঝাই গেল নিষিদ্ধ হলেও কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই চলছে দূরপাল্লার বাস, যা আরও স্পষ্ট হয় কাউন্টারের ভেতরের দৃশ্য দেখে। তবে অসম্ভবকে সম্ভব করার এই মিশন হেলায় হারাতে চায় না টিম সময়। সিদ্ধান্ত ঢাকা থেকে কক্সবাজার যাত্রার। বিজনেস ক্লাস, বাংলাদেশের প্রথম শ্রেণীর গাড়ি, কি বলে? টিকিট কেনার পর থলে থেকে বেরিয়ে আসে আরও কিছু বিড়াল। স্বীকারোক্তি মেলে শ্যামলী, সেন্ট মার্টিন সহ আরও কিছু পরিবহনের একই পন্থায় যাত্রী আনা নেয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এয়ারলাইন্সের টিকিটগুলো আমরা মারি, যার কারণে আমরা অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমরাও একটা দুইটা করে আমরা ছেড়ে দিই, এটার সাথে এটা ওরা জানে। কিন্তু পুলিশের টাকাটা দিতে হচ্ছে মোটামুটি। টাকা তো এমনি দিতে হবে। শ্যামলে, ও শ্যামলীতে যাওয়া যায়? হ্যাঁ শ্যামলেও যাওয়া যায়। আপনারা কি প্রতিরাইতে যায়? প্রতিদিন রাত্রে। আমরা কি ফিরে আসতে পারবো আবার আপনাদের বাড়িতে? হ্যাঁ। কাউন্টার থেকে প্রথমে মিনি বাস যোগে দূরপাল্লার বাসে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে আমরা একটু দেরি করায় মিনি বাস পাইনি বলে আমাদের তুলে দেওয়া হয় রিকশায়। মধুমিতা সিনেমা হলের কাছে অপেক্ষমান বাসটিকে যেন পুলিশ সদস্যরাই পাহারা দিচ্ছেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে।
টেলিভিশন ক্যামেরা রেখে এবার আমাদের সম্বল মোবাইল ফোন, নতুন পরিচয় ইউটিউবার। রাত 10টা নাগাদ যাত্রা শুরু সেজুতির। কালকে রাত্রে আসছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে। আজকে সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকা আসার সময় ওই ইয়াতে মোটর নামা দিয়েছে, এরপর আবার চিনজিনি আমিও নির্দিষ্ট স্থানে গেছি, আবার বিকালবেলায় বাড়িতে চলে যাচ্ছে আর কি। এখন বাসটা চলতেছে কি করে? এখন উপায় এটা, এখন এরা কিভাবে কোম্পানি কিভাবে কথাবার্তা বলছে তা জানি না, মানে আমি আজকে প্রথম আসলাম আর কি, প্রথম টিভি যাইতেছি। মেয়র হানিফ ফ্লাইওভার পার হতেই বাস যেন রূপ নেয় গতি দানবে। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন চেষ্টা থাকলেও প্রথমে মদনপুর, এরপর মেঘনা ব্রিজের সোনারগাঁও অংশের চেকপোস্টে বাস আটকে দেয় পুলিশ। দুই দফায় টাকায় মেলে মুক্তি। পুলিশ এই জায়গায় নিছে 2000, মদনপুরে কত নিছেন? মদনপুর নিছে আপনার হলো 1000। এবার বাসের গতি বাড়ে আরো কয়েক গুণ। পথে চোখ এড়ায়নি বিকল্প যানবাহনে মানুষের ঢাকা ছাড়ার দৃশ্য। 2.5 ঘন্টা পর যাত্রা বিরতির জন্য বাস থামলো কুমিল্লার বুড়িচংয়ের এই রেস্টুরেন্টটিতে। এখানকার পরিবেশ দেখে বোঝার উপায় নেই দেশে করোনার সংক্রমণ বলতে কিছু আছে। খানিক বাদেই এখানে যাত্রীবাহী বাস থামছে। কোন কোন কোম্পানির বাস এখানে আসছে? সেজুতি আসে, আর হলো সেন্ট মার্টিন 20 আসে। 20 মিনিট পর গন্তব্যের পানে আবারও চলতে শুরু করে বাস। রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে দূরপাল্লার বাস চলাচল করছে, তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষ এভাবে হাল ছেড়ে বসে থাকলে চড়া মূল্য দিয়ে কেনা এই লকডাউনেরই বা কী দাম থাকলো? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতি পথে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। ঈদ কেনাকাটায় ছুটির দিনে শুধু শপিং মলেই নয়, ফুটপাতের দোকানেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ দিকে এসে বেচা কেনা বেড়েছে কয়েক গুণ। বাকি দিনগুলোতে তাই রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের। ইফতারের পর ক্রেতাদের পদচারণায় সরগরম রাজধানীর ফুটপাতের দোকানগুলো। কম দামে পোশাক, জুতাসহ নানা সামগ্রী কিনতে এভাবেই ভিড় করেন শত শত মানুষ। পোশাকের সঙ্গে বেল্ট মেলাতে গিয়ে উধাও স্বাস্থ্যবিধি। কেউ কেউ মাস্ক পরলেও গাদাগাদি ভিড়ে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। প্রচুর পরিমাণে ভিড়। এখানে মনে হয় না যে আমাদের দেশে লকডাউন। আমার জন্য শার্ট কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার ওয়াইফের জন্য 3 পিস কিনেছি। বিক্রেতারা জানালেন, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয় কর্মীরা। বেচা কিনা পার্সেন্টেজ বিগত দিনগুলোর চেয়ে এই 2-3 দিন ধরে একটু ভালো। 20, 30, 40, 50 হাজার টাকা ডেলি পার ডে বিক্রি হয় আর কি। এদিকে আগামী কয়েকদিন রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা এই মুহূর্তে মাস্ক পরাটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখতে পারছি না। বিকজ এত উপচে পড়া ভিড় মার্কেটগুলোতে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে হয়, আমি গতকালকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, যাতে আমাদের এই 5-6টা দিন আমাদের সামনে আছে, যাতে আমাদের রাত্র 12টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সেই সামাজিক দূরত্বটা সেটা আমরা বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে পারবো। রোজার শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে 25 এপ্রিল থেকে খুলে দেওয়া হয় সব দোকান ও শপিং মল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকার অনুমতি দিলেই চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শুক্রবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, তার শারীরিক অবস্থা আগের মতোই। এদিকে বিএনপি চেয়ারপারসনকে সিঙ্গাপুর হয়ে লন্ডনে নিতে চান তার পরিবার ও দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 2 দিন, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও শুক্রবার বিকেলে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই, হলেই জানানো হবে গণমাধ্যমকে। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত এবং এখানে আইনগত কোনো বাধা নেই।
এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, সরকারের অনুমোদনের পর বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড। তার অবস্থা স্থিতিশীল আছে, কাজেই এই অবস্থায় ওনার আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয়, সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেওয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু থেকেই নেত্রীর করোনা আক্রান্তের বিষয়টি এড়িয়ে গেছেন তারা। বিভিন্ন সময় চেষ্টা করেছেন তথ্য গোপনেরও। আহমেদ সালেহিনের রিপোর্ট। 11 এপ্রিলের কথা। ওই দিন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিপোর্টের সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। এর মধ্যে কেউ কেউ গুজব বলে তা উড়িয়ে দেন, আবার কেউ বলেন করোনা পরীক্ষাই করা হয়নি নেত্রীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করার পর মুখ খুলেন তারা। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। বাসায় চিকিৎসা নেওয়ার পর থেকেই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও নেতারা বলে আসছেন ভালো আছেন বেগম জিয়া। বাসাতেই মিনি হাসপাতাল করার কথাও জানান তারা। আমাদের সব ধরনেরই করা আছে, বাসায় একটা হসপিটাল বানায় রাখছি আমরা এখানে। 27 এপ্রিল হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তখনও তারা বলেছেন শুধু শারীরিক পরীক্ষা করাতে হবে, বাসা থেকে আসা যাওয়ার সমস্যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে, 2-3 দিন থাকলেই ঠিক হয়ে যাবেন। তখনও বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি গোপন করার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি। এমনকি 3রা মে সিসিইউতে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি করে বিএনপির নেতা ও চিকিৎসকরা। ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে, লাং থেকে পানি বের করেছে, এখনো পানি আরো রয়ে গেছে, ওটা বের করবে। সবশেষ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন করার পর মুখে কুলুপ দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তথ্য নেই বলে এড়িয়ে গেছেন তারা। শামীম ইস্কান্দার গেছে ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ও চিঠি দিয়েছে। বেগম জিয়ার দণ্ড স্থগিত হয় পরিবারের আবেদনে, তার মুক্তির মেয়াদও বাড়ানো হয় পরিবারের আবেদনেই। সবশেষ বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনটিও করে তার পরিবার। সর্বক্ষেত্রে পরিবারের ভূমিকা দেখে তাই অনেকের মনে প্রশ্ন, নেত্রীর জন্য দলের শীর্ষ নেতাদের করণীয়টা কি? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জুমাতুল বিদায় দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ এবং মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য রমজানের শেষে জুমার নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। শুক্রবার ছিল রমজান মাসের শেষ জুমা। পবিত্র এই দিনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে শরীক হন মুসল্লিরা। করোনা মহামারীর সংক্রমণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দেখছে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু, লকডাউনের কঠোর বিধিনিষেধ। এ অবস্থায় জুমাতুল বিদার বয়ানে উঠে আসে মহামারী প্রসঙ্গ। আবারও মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধির কথা। আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে। মহামারী করোনা থেকে রক্ষা পেতে করা হয় বিশেষ মোনাজাত। আমাদের দেশ জাতিকে আপনি হেফাজত করুন আল্লাহ, এই করোনা ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সারা বিশ্বে যে করোনা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন করোনা মুক্ত করে দেন। এই জুমায় দোয়া কবুলের সময় এই দোয়া করেছি যে এই করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুক্তি দান করেন। রাজধানী ছাড়াও সারা দেশে মসজিদে মসজিদে জুমাতুল বিদায় করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কোভিডের 2 ডোজ টিকা গ্রহণকারীদের 96% জীবাণুটির বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে প্রমাণ মিলেছে। বাংলাদেশের একদল চিকিৎসকের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এছাড়াও করোনায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিলেন এবং পরে টিকা গ্রহণ করেছেন। অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তাদের প্লাজমাই সবচেয়ে বেশি কার্যকর বলে পাওয়া গেছে ওই গবেষণায়। সেলিয়া সুলতানা রিপোর্ট। The multiplying viruses.
কোভিড-19 আক্রান্তদের মধ্যে প্রথমেই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বা মাঝামাঝি তাদের শরীর জীবাণুটি অপরিচিত হওয়ায় কোনো টিকা গ্রহণের পরও অ্যান্টিবডি তৈরির হার কম। তবে যাদের শরীরে কোভিডে কখনো না কখনো স্মৃতি রেখে গেছে তাদের শরীর জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে মোটা দাগে। বাংলাদেশের গবেষকরা বলছেন ২০ থেকে ৫০ বছর ও ৬০ এই দুই ক্যাটাগরির প্রথম ভাগের ক্ষেত্রে এটি সন্তোষজনক। প্রথম ডোজ টিকা গ্রহণের ২৮ দিন পর এবং দ্বিতীয় ডোজের ১৪ দিন পর রক্ত পরীক্ষায় আলোকরশ্মির ঘনত্ব বা ওডি ভ্যালু ৬ পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ ৯৬ থেকে ৯৭ ভাগের ক্ষেত্রেই টিকা ফলপ্রসূ কাজ করছে। বাকি ২ থেকে ৩ ভাগের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হচ্ছে ধীর গতিতে। এখন পর্যন্ত আমরা শতভাগ মানুষেরই অ্যান্টিবডি তৈরি করার প্রবণতা দেখছি। যে ৪ জনের পাওয়া যায়নি তাদের কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পরে তাদের অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। তার মানে তাদের আসলে অ্যান্টিবডি তৈরি করার যেই সময়টুকু সেই সময়টুকু আসলে একটু বেশি সময় লেগেছে। এটি আসলে তৃতীয়বার ডোজ দেওয়ার ক্ষেত্রে কোন জনগোষ্ঠীকে আমরা প্রাধান্য দেওয়া উচিত হয়তো বা এই গবেষণা থেকে বের হয়ে আসবে। গবেষকরা বলছেন ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করবে না, ভ্যাকসিনের কাজ শরীরে অ্যান্টিবডি তৈরি করা। গবেষণার ফলাফল বলছে কোভিড আক্রান্তদের মধ্যে হাসপাতালমুখী প্রবণতা ও মৃত্যুর হার কমবে টিকা গ্রহণের মাধ্যমে। শতকরা ১০০ জন ব্যক্তির এটা সিভিয়ার কোভিড প্রিভেন্ট করতে পারে। অর্থাৎ দ্বিতীয় ডোজ সম্পন্ন করার ২ সপ্তাহ পর থেকে আপনার যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়েও থাকেন আপনার সিভিয়ার কোভিড হবে না। অর্থাৎ আপনি কোভিডে আক্রান্ত হলেও আপনার হাসপাতালে ভর্তি হতে হবে না অথবা আইসিইউ অথবা অক্সিজেন লাগবে না। তবে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারীরা আবারও করোনায় আক্রান্ত হতে পারেন, তাই বিধিনিষেধ মানার পরামর্শ গবেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনই করোনা ভাইরাসে প্রাণ হারালেন ৪,২০০ মানুষ। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষাধিক। নানা পদক্ষেপ গ্রহণ করেও দেশটিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা মহামারী। দেশটিতে করোনার এই ভয়াবহতাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। জীবনের জয়গান এখানে নিস্তব্ধ। রাজধানী দিল্লি থেকে মহারাষ্ট্র কিংবা অন্য কোনো রাজ্য, সব জায়গায় যেন মৃত্যুপুরী। দেশটিতে করোনায় মৃত্যু এবং শনাক্ত প্রতিদিনই আগের দিনে রেকর্ড ভাঙছে। এর লাগাম কোথায় জানা নেই কারো। শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় সর্বোচ্চ প্রাণহানি দেখল ভারত। সেই সঙ্গে নতুন শনাক্তের সংখ্যা আবার ছাড়ালো ৪ লাখ। যদিও মহামারী রুখতে মহারাষ্ট্র সহ অন্য রাজ্যগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টিকাদান কর্মসূচির গতি। তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ন্ত্রণে অনেকে দেরিতে পদক্ষেপ নিয়েছে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। ভারতে করোনার লাগামহীন অবস্থাকে আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছে ইউনিসেফ। একই সঙ্গে মহামারী নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে সংস্থাটি। UNICEF of course is very concerned about this deadly daily surge in new cases. The wave is almost 4 times the size of the first wave and the virus is spreading much faster. এদিকে ভারতকে চিকিৎসা সহ অন্যান্য সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য জোটও। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। চীনের রাষ্ট্রীয় ওষুধ কোম্পানি সিনোফার্মের করোনার টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবারের তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এরই মধ্যে ৫০টিরও বেশি দেশ জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিয়েছে। প্রয়োগ শুরু করেছে বেশ কয়েকটি দেশ। সিনোফার্মের আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োএনটেক, মরজানা এবং জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রামে বেড়েছে ছিনতাইকারীদের দাপট। টার্গেট মার্কেটগামী নগরবাসী ও বেতন নিয়ে ফেরা পোশাক শ্রমিক। পুলিশের ঝটিকা অভিযানে আলাদা ৩ গ্রুপের ১০ জন আটক। এবং বরগুনায় মুজিব বর্ষে হতদরিদ্রের বদলে বিত্তবানদের ঘর দেওয়ার অভিযোগ। টাকার বিনিময়ে দেয়া হয় বরাদ্দ, তদন্তে জেলা প্রশাসন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর বিরোধিতা করে শুক্রবারও নানা কর্মসূচি পালন করা হয়।
এরই মধ্যে এক সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানের অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে, চিহ্নিত করা হয়েছে আরও 100-এরও বেশি। হাইকোর্টের নির্দেশনা অমান্য করেই খাবার হোটেল আর রাস্তা তৈরিতে চলছে গাছ নিধন। গানে গানে এভাবেই জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন একটাই দাবিতে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মাথা উঁচু করে থাকা গগন শিরীষ গাছগুলো কেটে ফেলা চলবে না। ডিজাইনের পরিবর্তন করে গাছগুলোকে রেখে এখানে প্রাণ ও প্রকৃতিকে সংরক্ষণ করা হবে কিনা ওই আশ্বাস দিলেই আমরা ঘরে ফিরবো। তার পূর্ব পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। যেসব তুচ্ছ কারণে যে কেটে ফেলছে গাছ টাছগুলো, এটা তো আসলে এটা করতে দেওয়া যাবে, করা উচিত না। এরই মধ্যে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গেল এক সপ্তাহ ধরে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিভিন্ন মহল। পরিবেশবাদীরা বলছেন, আধুনিক স্থাপত্যের এই যুগেও গাছ কেটে উন্নয়ন অবকাঠামো নির্মাণ করা আমাদের মেধার জন্যও অবমাননাকর। শুক্রবারও সকাল থেকে নানা মাধ্যমে চলে প্রতিবাদ। উদ্যান নাটক থেকে মানববন্ধন, নিজ নিজ জায়গা থেকে সবুজের সঙ্গে নিজের অবস্থান জানাচ্ছে মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এখানকার গাছগুলো বাঁচানো। এরই মধ্যে উদ্যানে গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছেন 6টি সংগঠন ও 2 জন নাগরিক। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিশিষ্টজনরাও। রেস্টুরেন্টের জন্য গাছে হাত দেবে তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নতজানু করবেন না। এর আগে 2009 সালে হাইকোর্ট এক রায়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য রক্ষায় এটিকে একটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের নির্দেশনা দেন, যা আজও বাস্তবায়িত হয়নি। তাজর মাহমিদ, সময় সংবাদ। গুনায় মুজিব শতবর্ষে দেয়া হতদরিদ্রের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ঘর বিত্তবানদের দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি টাকা ছাড়া মেলেনি ঘর। জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে এমন লিখিত অভিযোগও। আর জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে চলছে তদন্ত। বরগুনার আমতলী উপজেলার হরিদ্রা বাড়িয়া এলাকায় রঙিন টিনের বসতঘর জাকির হোসেনের। ঘরে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রয়েছে সোলার প্যানেলও। তার উঠানেই নির্মাণ হচ্ছে তাকে দেয়া হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ঘর। জাকির হোসেন নিজেকে দাবি করেন একজন হতদরিদ্র। গরিব এলাকায় নাই, আছে যারা হেরা মনে করেন প্রত্যেকই পাইছে। একই এলাকায় ঝুপড়ি ঘরে বাস করতেন 84 বছরের বিধবা চন্দ্রভানু ও তার বিধবা মেয়ে 64 বছরের বৃদ্ধা শাহাবানু। প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার কথা বলে ঝুপড়িটা ভেঙে ফেলতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কম্পিউটার অপারেটর এনামুল হক বাদশাহ। তার কথা মতো ঝুপড়িটা ভাঙার পরে তাদের কাছে 15,000 টাকা দাবি করেন বাদশাহ। সেই টাকা দিতে না পারায় সহায়তার ঘরটি পাননি এই দুই বৃদ্ধা। তাদের বাসস্থান এখন প্রতিবেশীর গোয়াল ঘরে। ঘর আনতে হইলে 15,000 টাকা জোগাড় করা লাগে। চাইয়ে চিনতে খাই, আমি 15,000 টাকা দিম কুমগনে। হতদরিদ্রদের ঘর পাওয়া স্বাবলম্বীদের সংখ্যাও অনেক। একই এলাকায় ঘর পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোতাহার ফকির, যার কৃষি জমি রয়েছে 10 একর। এলাকার মানুষের অভিযোগ, যারা টাকা দিয়েছেন তারাই ঘর পেয়েছেন। বড় বড় ঘর, জমি জমা আছে, সবকিছু আছে, তারা ঘর পাইছে, আর এই হতদরিদ্র যারা কেউ ঘর পায় না। এদিকে ঘর বিতরণে এমন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এক যুবলীগ নেতা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার জন্য, এবং সেই তদন্ত রিপোর্ট পাওয়ার পর যদি এই বিষয়টি প্রমাণিত হয়, তাহলে যারা এই বিষয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার 642টি ঘর দেয়া হয়েছে। এর মধ্যে 350টি আমতলী উপজেলায়। ইতোমধ্যে অভিযুক্ত কম্পিউটার অপারেটর এনামুল হক বাদশাকে আমতলী উপজেলা পরিষদ থেকে বেতাগী উপজেলা পরিষদে বদলি করা হয়েছে। সময় সংবাদ, বরগুনা। ভোরের সময় আরও থাকছে। পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষটি আছড়ে পড়তে পারে ইতালির রোম কিংবা মধ্য দক্ষিণাঞ্চলে। জরুরি সতর্কতা জারি, আতঙ্কে বাসিন্দারা। ঈদ সামনে রেখে সৌদি আরব থেকে দেশে ফিরতে ফ্লাইট এবং টিকিট নিয়ে চরম নাজেহাল প্রবাসীরা। লকডাউনের শুরু থেকে কয়েক দফা টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ বিমানের। এ তথ্য না জানায় বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
প্রতি বছরই ঈদের আগে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের পড়তে হয় নানা ধরনের সমস্যা। বিগত বছরগুলোতে টিকিট সংকট সহ ছিল ফ্লাইট শিডিউল বিড়ম্বনা। এবার করোনা মহামারীর কারণে এর সাথে যুক্ত হয়েছে সিভিল এভিয়েশনের নির্দেশনায় সীমিত যাত্রী নিয়ে বিমানে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। এ কারণে টিকিট সংকটের অভিযোগ প্রবাসীদের। এয়ারপোর্টে গেলাম, টিকিট কেনার পরে যাওয়ার পরে বললো যে আপনার ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তীতে ফ্লাইট এই একটা যে হয়রানি, এটা কিসের জন্য? লকডাউনের শুরু থেকে দফায় দফায় টিকিটের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বিমান। তবে বিষয়টি এজেন্সি থেকে অগ্রিম না জানানোয় হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রবাসী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ চান তারা। গভর্নমেন্টের যে সিভিল এভিয়েশন, ওনারা অনলি 200 প্যাসেঞ্জার, আগে ছিল 150, এখন দিয়েছে 200, মাত্র 200। এই 200 প্যাসেঞ্জারের মধ্যে আমাদের এই ফ্লাইট যাইতে হবে রিয়াদ থেকে ঢাকা। ঈদ উপলক্ষে রিয়াদ ঢাকা রুটে বাড়তি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের। ঈদ উপলক্ষে যদি বাড়তি কোনো ফ্লাইট চালু হয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকার হয়। একই সঙ্গে চলমান ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা বাড়ানোর দাবি সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মহামারী করোনার মধ্যে দ্বিতীয়বার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। করোনার কারণে গতবারের মতো এবারের ঈদও সাদামাটাভাবে পালন করবেন তারা। তবে নিজেরা ঈদের কেনাকাটা না করলেও দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য অর্থ পাঠাচ্ছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সিয়াম সাধনার মাস রমজান শেষের পথে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। মহামারী করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে আর মাত্র কদিন পরেই। করোনার কারণে গতবারের মতো এবারও সাদামাটাভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা জানালেন, এখনো নিজেরা ঈদের কেনাকাটা না করলেও দেশে থাকা পরিবার পরিজনের জন্য অর্থ পাঠিয়েছেন তারা। যত যাই কিছু হোক, আমরা আসলে প্রবাসী, আমাদেরকে দেশে টাকা পাঠাতে হয়েছে, আমরা ইনশাল্লাহ টাকা পাঠাতেছি, পাঠাই যেমন পরিবারের সুখী আমাদের সুখ। প্রবাসে আমরা আসলে দেশীয় আমেজে ঈদ করতে পারি না, দেশীয়ভাবে আমরা ঈদ শপিং করে নিজের জামা কিনে কিছু ঈদ করতে পারি। প্রবাসের সে সুযোগ হয়ে ওঠে না আমাদের। কোভিড সিচুয়েশনের মাধ্যমে এই সাদামাটা ভাবে ঈদ উদযাপন বা ঈদ প্রস্তুতি নিয়ে আছি আমরা প্রবাসীরা। চেষ্টা করতেছি ঈদের আমেজ ঠিকভাবে পালন করার জন্য, ঈদের আমেজকে বাহির করার জন্য। কঠোর বিধিনিষেধের কারণে কাতারের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের পথে। মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ অনুষ্ঠিত হলেও রমজানের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিনা তা এখনো জানায়নি দেশটির সরকার। গেল বছর করোনার কারণে কাতারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সময় সংবাদ, কাতার। ফ্রান্সে করোনার টিকাদান কর্মসূচির গতি বাড়াতে ভ্যাকসিন প্রয়োগে নির্দিষ্ট বয়সসীমা পর্যায়ক্রমে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টিকা কেন্দ্র পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন। আর এতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের টিকা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমার যে বাধ্যবাধকতা ছিল তা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ফ্রান্সে যে কোনো বয়সী যে কেউ করোনার টিকা নিতে পারবেন। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি টিকা কেন্দ্র পরিদর্শনকালে এই বিষয়টি জানান। আগামী 12 মে থেকে এটি কার্যকর হবে। বয়সটা লিমিট করাতে হয়তো স্টক লিমিটেশন ছিল বিধায় এটা অনেকের জন্য অসুবিধা হয়েছে, কিন্তু এখন বয়স তুলে দেওয়ার কারণে এটা বিরাট একটা পজিটিভ, করোনা নিয়ন্ত্রণের জন্য এটা বিরাট একটা প্রভাব ফেলবে। ডক্টর লিভ কিংবা স্থানীয় পৌরসভাগুলোতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব দ্রুত এখন ফ্রান্সে করোনার টিকা দেওয়া যাবে। পার্শ্ববর্তী মেরি অথবা নির্দিষ্ট যে জায়গাগুলি আছে সেখানে গিয়ে ভ্যাকসিন নেওয়া যায়, অথবা ডক্টর লিভ অথবা পার্সোনাল ডাক্তারের মাধ্যমে আমরা রন্ধব নিয়ে আমরা ভ্যাকসিনেশন নিতে পারবো। সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল করোনা প্রতিরোধের জন্য বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে, আর সে লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেবে সরকার। দেশটিতে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন 1,70,00,000 লাখের কাছাকাছি মানুষ, যা মোট জনসংখ্যার 25%, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 72 লাখের বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 10%-এর উপরে। আর নির্দিষ্ট বয়সসীমা তুলে দেয় এখন আরও বেশি সংখ্যক মানুষ টিকার আওতায় আসবেন বলে মনে করছেন সাধারণ মানুষজন। এদিকে বাংলাদেশকে করোনার অধিক আক্রান্ত দেশের তালিকায় যুক্ত করেছে ফ্রান্স, আর সে কারণে এখন থেকে ফ্রান্সে বাংলাদেশ থেকে কেউ প্রবেশ করলে বাধ্যতামূলকভাবে তাকে 10 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, যা তদারকি করবে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফ্রান্সে এখন খুব সহজেই দ্রুততার সাথে করোনার টিকা নেওয়া সম্ভব হচ্ছে, আর এই দ্বারা অব্যাহত থাকলে আগামী কয়েক সপ্তাহে আরো কয়েক মিলিয়ন মানুষ ফ্রান্সে করোনার টিকার আওতায় আসবে। বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতে করোনায় একদিনে 4 জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। এতে পুরো কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। আবার সংক্রমণ বাড়ায় দেখা দিয়েছে আতঙ্ক। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে করোনা মহামারী শুরুর পর গত বছর মার্চে কোভিড আক্রান্ত হয়ে মারা যায় এক প্রবাসী বাংলাদেশি। এরপরই আক্রান্ত হতে থাকে একের পর এক প্রবাসী, প্রাণ হারান অন্তত 26 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 4 জন বাংলাদেশি মারা গেছেন। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। এখনো 2 জন বাংলাদেশি হসপিটালে ভর্তি আছেন। আমরা অনেক ভয়াবহ কঠিন পরিস্থিতির দিন যাচ্ছি। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর আবারও বাংলাদেশি কমিউনিটিতে সংক্রমণ বাড়ছে। সবশেষ একদিনে 4 জনের প্রাণ গেছে। বাংলাদেশি কমিউনিটির সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল, আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। সকল রকম সভা, সমাবেশ, মিটিং এবং আড্ডা আমরা একটু কিছুদিন পরিত্রাণ করে চলি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার চেষ্টা করবেন। সবাই ঘর থেকে বের হতে মাস্ক পরবেন। কোভিড বাস্তবতা মেনে সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা। ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 1,22,000 মানুষ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ভোরের সময় আরও থাকছে। প্রচণ্ড খরায় খাগড়াছড়ির পাহাড় টিলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। বনভূমি ধ্বংস হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে পানির উৎস, দাবি গবেষকদের। চিকিৎসা শেষে ভারত ফেরত যাত্রীদের ভোগান্তি কমাতে হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থা সহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা করেছে যশোরের শার্শা উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন পদক্ষেপে খুশি সুবিধাভোগীরা। ইমিগ্রেশনের দালাল ও বহিরাগতদের প্রবেশ রোধে সতর্কতা জারি করা হয়েছে। গন্তব্যে যেতে প্রতি কিলোমিটার নন এসি যানবাহন ভাড়া 12.5 টাকা এবং এসিতে 17.5 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও হোটেল মালিকদের ডেকে বৈঠক করে যাত্রীদের কাছ থেকে হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের 14 দিনের চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার আগে যারা ভারতে আটকা পড়েছিলেন তারা বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ও সাধারণ যাত্রীদের যশোর এবং সাতক্ষীরা বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে। আর জটিল রোগীরা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে। সাপ্তাহিক ছুটির দিনে যাত্রী সংখ্যা কিছুটা কম থাকলেও চট্টগ্রামে পুরো দমে চলছে গণপরিবহন। শুক্রবার সকাল থেকেই পুরো দমে চলছে গণপরিবহন। নগরীর প্রধান সড়কগুলোতে রয়েছে গাড়ির চাপও। তবে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নিয়ম থাকলেও বাড়তি যাত্রী নিয়ে গণপরিবহন চলছে। স্বাস্থ্যবিধি না মেনে বাড়তি যাত্রী ও দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। সংবাদের শুরুতে জানিয়েছিলাম করোনা সংক্রমণ ঠেকাতে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ভোর থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, রাবিট, তো আসলে যদি বলি ফেরি চলাচল কিন্তু 6টার থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু একটি ট্রলার আসলে এইটা 3 নম্বর ঘাট থেকে আসলে সেই ক্ষেত্রে একদম কানায় কানায় পূর্ণ করে ট্রলারটি কমপক্ষে 1.5 শতাধিক যাত্রী নিয়ে আসলে দৌলতদিয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। এখানে কিন্তু মানুষের জটলা রয়েছে, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছে। আমি এ পর্যন্ত কিন্তু 6টার পরে দেখেছি দুইটি ট্রলার কিন্তু পরিপূর্ণ হয়ে চলে গিয়েছে। এখানেও কিন্তু পাটুরিয়া ঘাটের যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ঘাট রয়েছে, এইটা সবগুলো আসলে ঘাটেই কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু সেই ক্ষেত্রে আসলে ঘরে ফেরার জন্য চেষ্টা করছে। আসলে গত
দুদিন এবং গতকাল কিন্তু যখন মানুষের ভিড়ে শুধু ফেরিগুলোতে যাত্রী কানাকানি করে পূর্ণ করে নিয়ে যাচ্ছিল, তখন কিন্তু আসলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা ঠেকানোর জন্য কিন্তু আসলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ রাত 12টা থেকে কিন্তু এটা ফেরি চলাচল সম্পূর্ণ দিনের বেলাতে বন্ধ ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই যারা এখানে যাত্রী রয়েছে তারা বলছে তাদের কিন্তু এই বিষয়টি অজানা ছিল। আসলে মানুষকে তো সচেতনই করা হচ্ছে যে আসলে গাদাগাদি স্বাস্থ্যবিধি যাতে তারা মেনে চলে, কিন্তু কোনোভাবেই কিন্তু ঘাট এলাকাতে তা ঠেকানো যাচ্ছিল না। যার জন্য কিন্তু আমি রাতের খবর যদি বলি, রাত ঠিক সন্ধ্যা রাত থেকে সকাল পর্যন্ত সকাল 6টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া রোড দিয়ে কমপক্ষে আসলে 4000 যানবাহন আসলে পার হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কথা যদি বলি, সেই 4000 যানবাহন পার হওয়ার পরে সকাল 6টার থেকে আসলে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডের সবকটি ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এখন যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ট্রলারে পার হওয়ার একটা হিড়িক। আসলে সেই ক্ষেত্রে যে প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি, পুলিশ প্রশাসন এখানে কেউ নেই, সেই ক্ষেত্রে একটা ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে আসলে এই যে বাংলা বাজার শিমুলা রোডে কিন্তু দুর্ঘটনায় 26 জনের প্রাণহানি ঘটেছে এবং কি 2015 সালের 22শে যে ফেব্রুয়ারি এই মানিকগঞ্জ যে আসলে পাটুরিয়া দৌলতদিয়া রোডে পদ্মায় 81 জনের মৃত্যু হয়েছে। এরকম অনেক ঘটনা রয়েছে, কিন্তু আজকেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে, সংশ্লিষ্টরা আশঙ্কা করছে দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, প্রশাসনকে সজাগ হতে হবে। শুধু প্রজ্ঞাপন দিয়ে বা নির্দেশনা দিয়ে বসে থাকলে সম্ভবত এটা সঠিকভাবে করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্টরা মনে করছে। যেমনটা এটা সকাল থেকে আমি দেখছি ভোর 6টা থেকে এখানে কোনো পুলিশ প্রশাসনের কাউকে দেখা যাচ্ছে না। এটা আসলে ভ্রাম্যমাণ আদালত নেই। এখানে যারা আসছে কিছু বিআইডব্লিউটিসির লোকজন কিছু গাড়িকে ঘুরেই দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু শত শত মানুষ ঘাট এলাকায় কিন্তু এখন অপেক্ষমান রয়েছে। এটাও প্রমাণ করে যে আসলে এখানে যদি ঘাট এলাকাতে মানুষের সমাগম হয়, ঘোরাঘুরি করে, তাহলেও কিন্তু ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। আসলে যেটা ঘাট সংশ্লিষ্টরা বলছে, বিআইডব্লিউটিসি যেরকমটা আসলে ফেরি বন্ধ করে দিয়েছে ভাইরাস সংক্রমণ রোধ করার জন্যে, ঠিক একই অবস্থা যদি সংক্রমণের জন্য কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে সংক্রমণ ঠেকানোর জন্যে আসলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আর এই যে পাটুরিয়া দৌলতদিয়া রোডে এখন যে উৎসব চলছে ট্রলারে পার হওয়ার, তো একের পর এক ট্রলার কিন্তু ভরছে এবং সেটা দৌলতদিয়া প্রান্ত যাচ্ছে। তাহলে কিন্তু ফেরিতে যে পার হওয়া রোদে যে সংক্রমণ রোধ করা তা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ট্রলারে আবার সেটা অন্য অবস্থা সৃষ্টি হয়েছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া এবং কাজিরহাট রোডের সবকটি ফেরি বন্ধ রয়েছে। এই ছিল রাব্বি আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ফেরি চলাচল বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে ট্রলার। আর এ বিষয়ের বিস্তারিত নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ঝিরি ঝর্ণার পানিও শুকিয়ে গেছে, কুয়ায় পানি আসছে না। খাগড়াছড়িতে তীব্র দাবদাহে উঁচু পাহাড় টিলায় বসবাসকারী বাসিন্দারা শুধু সুপেয় পানি নয়, ব্যবহারের পানিও পাচ্ছেন না। জুম চাষে ব্যস্ত থাকা জুমিয়ারা দিনের অর্ধেক সময় ব্যয় করছেন কেবল পানি সংগ্রহে। তবে সম্প্রতি সেনাবাহিনীর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয়।
পানি সংকটে বিপর্যস্ত খাগড়াছড়ির পাহাড়ি গ্রামগুলো। পানির উৎসগুলো অনেকটাই মৃত। ঘন্টার পর ঘন্টা ফোঁটা ফোঁটা পড়া পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পানির প্রধান উৎস ছড়া খালগুলোতে অল্প স্বল্প পানি থাকলেও দূষিত, তাই রাত পোহালেই পানির খোঁজে ছুটতে হয় তাদের। জেলার অধিকাংশ উঁচু পাহাড়ি গ্রামের চিত্র এটি। এসব এলাকায় হাতে গোনা টিউবওয়েল থাকলেও পানি ওঠে না। গোসল করতে সমস্যা, পানি খাওয়ার সমস্যা। এখন কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলো পাইতেছি না। পানি এখন আমরা অনেক খুব কষ্ট করে করতে হচ্ছে, মানে পানি এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে 35 পরিবার আছে এই 8 মাইলে, আমরা সবাই কষ্ট পাইতেছে এই পানির কারণে। পাহাড়ের নিচে কুয়ো থেকে পানি সংগ্রহ করতে হয়। এই মাত্র পাইছি পানি, এর বাদে আর পানি নাই। আশ্বাস নয়, পানি সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি জনপ্রতিনিধিদের। ছড়ার পানি শুকিয়ে যাওয়াতে আমরা পানির বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি। বর্তমানে সেনাবাহিনী এবং পাবলিক রোড ডিভিশনে এরা পানি দিচ্ছে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। বন ধ্বংস হওয়ার কারণে পানির প্রবাহ বা উৎস নষ্ট হয়ে গেছে, তাই শুষ্ক মৌসুমে সংকট আরও প্রকট হয়েছে। পাহাড়ের যে প্রাকৃতিক ভারসাম্য, এটাকে বজায় রাখতে হবে, তাহলে হয়তো আমরা আবার আমাদের এই শুকিয়ে যাওয়া ছড়াগুলোকে আবার প্রবাহিত দেখতে পাবো। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পাথুরে পাহাড় হওয়ায় টিউবওয়েল বসিয়েও পানি উঠছে না। জেলার 38টি ইউনিয়নে অধিকাংশ পাহাড়ি গ্রামে একই অবস্থা। সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনার লকডাউনে দিশেহারা বেদে সম্প্রদায়। আয় রোজগার বন্ধ হওয়ায় টান পড়েছে তাদের সংসারেও। পাশাপাশি জীবিকার প্রধান অবলম্বন সাপও মারা যাচ্ছে খাদ্য সংকটে। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে তাদের ভাসমান জীবনের গল্প জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। শূন্য ঝাঁপির দিকে অপলক তাকিয়ে বেদে সর্দার সাদেক হোসাইন। খাদ্য সংকটে একে একে মারা গেছে জীবিকার অবলম্বন সবগুলো সাপ। জীবনের প্রয়োজনে ঝুঁকি নিয়ে বিষধর সাপ ধরে যাদের অন্ন জোটে, সেখানেও অদৃশ্য শত্রু করোনার আঘাত। সাপগুলো তো পানি দিতে হয়, ব্যাং দিতে হয়, মাছ দিতে হয়, এগুলো তো কিনে দিতে হয়, যেগুলো কাজ কাম করতে পারিনি, কিনেও দিতে পারিনি। গরমে জড়াজড়িতে সাপ মারা গেছে। স্বভাবে দুষ্টু হলেও চঞ্চলতা নেই। খাবারের জন্য ছটফট করে বানরগুলো। করোনা আর লকডাউনে শহরে বন্দরে আর মজমা বসে না, তাই ঘাটে ঘাটে ভাসমান মানুষগুলোর জীবিকাতেও পড়েছে টান। বংশ পরম্পরায় ধরে থাকা পেশা সহসাই বদলাতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে অনিশ্চয়তায় বেদেরা। গ্রামে গেলে আমাকে ঠাই দিচ্ছে না, খেলা টেলা দেখে না। এখন নিজেরা খাবো কিভাবে, ওনাদের বাঁচাবো কিভাবে? সাপ মারা গেছে, বানরগুলো শুকায় যাচ্ছে। বানর টানর নিয়ে ভিড়ও করতে পারছে না, ভিড় করলে পুলিশ আবার তাড়াই দিচ্ছে। ডিম খাওয়াইতে হয়, মাছ খাওয়াইতে হয়, সে টাকা পয়সাগুলো আমাদের কাছে নাই। এ জেলা ও জেলা ঘুরে মাসখানেক ধরে গাইবান্ধা সদরের ঘাঘটের তীরে ডেরা পেতে আছে 27টি বেদে পরিবার। বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির অংশ হয়ে ওঠা ভাসমান এই মানুষগুলোকে করোনার দাতালো কামড় থেকে রক্ষায় তাদের সহযোগিতার পরামর্শ উন্নয়ন কর্মীদের। তাদের পাশে দাঁড়ানোটা আমাদের এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তারা খেয়ে পরে বাঁচতে পারবে এরকম সামগ্রী আমরা নিয়ে তাদের মাঝে হাজির হয়েছিলাম। আরো যদি বাকি থাকে তারাও আমার সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সকল সহায়তার আওতায় নিয়ে আসবো। যুগের পর যুগ পদ্মা, মেঘনা, যমুনার তীরেই কাটে বেদের মেয়ে জ্যোৎস্নাদের শৈশব, কৈশোর, যৌবন। অধরাই থেকে যায় তাদের স্বপ্ন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে পদ্মার তাজা রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই চলছে বেচাকেনা, কিন্তু চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তি। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 2 মাসের নিষেধাজ্ঞার পর মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বাড়ছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে অনেকেরই ছুটে আসা তাজা ইলিশের সন্ধানে। পদ্মার তাজা ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়, গাদাগাদি ভিড়ে চলছে বেচাকেনা। বড় ইলিশ কেজি প্রতি দাম 1400 থেকে 1600 টাকা, আর 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় 800 থেকে 1000 টাকায়। অন্য লেগে মাছ না পাওয়া গেল এই পদ্মা মাছ পাওয়া যায়। পদ্মার ইলিশটা ব্যাপক চাহিদা, এজন্য লোকজন এখানে বেশি আসে। চাহিদার কারণে দামটা একটু বেশি। আজকে আমি অনেক কষ্ট করে 5টা মাছ কিনছি, 5টা মাছ এক খরিদ্দারি নিয়ে গেছে। এখানে কিনতে আসে এই পদ্মার ইলিশটা স্বাদ বেশি। আমাদের আরো 2 বিঘা জায়গা দেওয়া হোক, তাহলে আমরা
খুব নিরাপদে চালাইতে পারবো। 50 বছরের পুরনো হাটটির সংস্কার জরুরি, তাই দেশসেরা ভোরের ইলিশের হাটের আধুনিকায়নের কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সেতু রিলেটেড কোন কোন জায়গায় লাগবে এটা ওই জায়গাটুকু পছন্দ হয়ে নিয়ে গেলেই আমরা জায়গা বের করে সবকিছু ইনশাল্লাহ আমরা করব। এদিকে বড় ইলিশ ধরা গেলেও 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে রাজধানীর কাঁচা বাজারে সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটে সবজি প্রতি 5 টাকা বেড়েছে, আর কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে সব মাছ। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর মৌলভীবাজার সবজি সরবরাহে কোনো কমতি নেই, তারপরও বিক্রেতারা সরবরাহ সংকটের দোহাই দিয়ে দাম বাড়িয়েছেন সবজির। করলা 50 টাকা, গিয়াতের 60 টাকা, ভেন্ডি হলো 50 টাকা, বেগুনে কেজিতে 8 টাকা বেশি কিনা, বরবটিতে 6 টাকা বেশি কিনা। যখন আমদানি কম থাকে তখন একটু বেশি হয়। যেরকম আইতেছে ওরকম বেচতেছি, যেরকম রেট হইতেছে ওরকম চালাতেছি, এরকম চলতেছে। এখানে অত কিছু আমদানি আর বেশ কম কিছু। আমরা তো মোকামেতে ঘাটের তো মাল কিনে আনি, এখন যেখান থেকে মাল কিনে আনে ওখানে আরো থেকে গ্রামের থেকে দেয়। মাছ বাজারে অনেকটাই শূন্যতা, সরবরাহ সংকটের কথা জানান ক্রেতারাও। আর লকডাউনে গাড়ি চলাচল কম হয় আমদানি কমেছে বলে জানান বিক্রেতারা। এতে মাছ অনুযায়ী কেজি প্রতি দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। কাতল বিক্রি করতেছি আপনার 280, 320, আর রুই বিক্রি করতেছি আপনার 300 টাকা, 320 টাকা। দাম বাড়তি আছে, একটু হালকা একটু বাড়তি আছে দাম। এই গাড়ি কম হয়েছে তো। 1000 টাকা কেজি চিংড়ি মাছ, রুই মাছ 350, 400। বেচিকেনা একবার হালকা, একবার কম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার 130, সোনালী 250 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকায়। এছাড়া গরুর মাংস 580 থেকে 600 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে স্থাপন করা হচ্ছে পদ্মা সেতুর স্ট্রেঞ্জার। নদীগর্ভে বিলীন হওয়া 192 রেলওয়ে স্ট্রেঞ্জার লুক্সেমবার্গ থেকে নতুন করে তৈরি করে আনার পর ইয়ার্ডে ঘষা মাজা করে স্থাপন উপযোগী করা হয়। এরপরেই সেতুর নিচতলায় স্থাপন করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল। রাব্বি, এই ইউরোপের লুক্সেমবার্গ থেকে যে 192টি স্ট্রেঞ্জার সেগুলো এসেছিল গেল মধ্য মার্চে। এগুলো আসার পরে কিন্তু এখানে যে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড, সেখানে কিন্তু ঘষা মাজা এবং রং করে এটিকে স্থাপন উপযোগী করা হয়, এবং স্থাপন উপযোগীর পরে কিন্তু এগুলো স্থাপন শুরু হয়েছে। এবং এই পদ্মা সেতুর যে নিচতলা যেখানে রেল লাইন, সেই রেল লাইনের মধ্যে কিন্তু এই রেলওয়ে স্ট্রেঞ্জারগুলো স্থাপন করার কাজ চলছে। এই প্রতিটি স্ট্রেঞ্জারের ওজন কিন্তু প্রায় 7.5 মেট্রিক টন, এবং 4টি একত্রে করে একটা গ্রুপ করা হয়। এই 4টি যে মিলে একটি গ্রুপ, এরকম 48টি গ্রুপ করা হয়েছে। এবং এখানে পদ্মা সেতুর যে 41টি স্প্যান, সেই 41টি স্প্যানের মধ্যে কিন্তু 6টি স্প্যানে এই স্ট্রেঞ্জারগুলো স্থাপন করা হবে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু কাজ চলছে। এবং 7 মাস পরে এটি যে পদ্মায় বিলীন হয়ে যায়, আপনারা জানেন যে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে এই ইউরোপ থেকে আনা এই স্ট্রেঞ্জারগুলো কিন্তু মজুত করে রাখা হয়েছিল, এবং সেই মজুত করে রাখার পরে কিন্তু হঠাৎ যে আকস্মিক নদী ভাঙন, সেই নদী ভাঙনে বিলীন হয়ে যায় গেল বর্ষায়। এবং এরপরে কিন্তু নতুন করে অর্ডার করা হয়, সেই অর্ডার করে কিন্তু আবার এই স্ট্রেঞ্জারগুলো বাংলাদেশে নিয়ে আসা হয় প্রায় 7 মাস পরে। এবং এগুলো নিয়ে আসার পরে কিন্তু দ্রুত ঘষা মাজা করে রং করে এটিকে উপযোগী করার জন্য একটা বড় কর্মযজ্ঞ চলে। কারণ এই স্ট্রেঞ্জারগুলো আসতে বিলম্ব হওয়ার কারণে কিন্তু পদ্মা সেতুর যে রেলওয়ে স্ল্যাব, সেটি বসানো কিন্তু চ্যালেঞ্জ হচ্ছিল। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই 41টি স্প্যানে কিন্তু 1312টি স্ট্রেঞ্জার স্থাপন হবে, আর আগে থেকে কিন্তু 1120টি স্ট্রেঞ্জার বসিয়ে দেওয়া হয়েছিল। তো বাকি যেই 192 স্ট্রেঞ্জার, সেগুলো কিন্তু পদ্মা সেতুর 2 ও 3 নম্বর মডিউল, যেটি মাওয়া প্রান্তে পড়েছে, এই 6টি স্প্যানের উপর
বসানোর প্রক্রিয়া চলছে এবং এখানকার যে কাজকর্ম ভারী ভারী যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করতে হচ্ছে। এগুলো যে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এগুলো এনে এই সেতুর কাছে সেগুলো কিন্তু এই নানা রকম ক্রেন ব্যবহার করা হচ্ছে এবং এই যে সর্বাত্মক লকডাউন, এই লকডাউনের মধ্যে কিন্তু পদ্মা সেতুর এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য দেশি বিদেশি প্রকৌশলীরা এখানে কাজ করছে এবং এই সেতুর সর্বশেষ অবস্থা যদি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মেইন ব্রিজ কিন্তু এই পর্যন্ত 93.25% এগিয়ে গেছে এবং টোটাল যে সেতুর অগ্রগতির আগে আমি যেটি বলতে চাই, নদী শাসন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আসন্ন বর্ষার আগে এই নদী শাসনের অগ্রগতি 83% আর সার্বিক সেতুর অগ্রগতি কিন্তু 85.50% এবং এই যে এখন যে কাজগুলো চলছে এর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে রেলওয়ে স্ল্যাব এবং রোডওয়ে স্ল্যাব। এ পর্যন্ত কিন্তু 2959টি যে রেলওয়ে স্ল্যাব বসবে তার মধ্যে কিন্তু 2620টি স্ল্যাব বসে গেছে, যেটির অগ্রগতি 89%। আর উপরতলায় যে রোডওয়ে স্ল্যাব সেখানে কিন্তু বসবে 2917টি, যার মধ্যে 2410টি বসে গেছে, যার অগ্রগতি 83%। তো এইভাবে কিন্তু সেতুর কাজ চলছে এবং সেতুর যে প্যারাপেট ওয়াল, যেটি সেতুর উপরতলায় রেলিং হিসাবে কাজ করছে, সেই প্যারাপেট ওয়াল আর শেয়ার বক্স এগুলো নানা রকম অলংকারিক কাজ কিন্তু পদ্মা সেতুতে এখন চলছে। আর এরই মধ্যে আপনারা জানেন যে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো, যেটি 6.15 কিলোমিটার মূল সেতু, এই মূল সেতুর দুপাশে কিন্তু সংযোগ সেতু রয়েছে, যেটি 3.14 কিলোমিটার। এই 3.14 কিলোমিটার যে দুপাশে সংযোগ সেতু সেটিও কিন্তু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়ে গেছে এবং এই পাশাপাশি কিন্তু এই যে 1 মে যে এই পূর্ণাঙ্গ সেতু অবকাঠামো যেটি দৃশ্যমান হয়েছে, তারপরেই কিন্তু আবার আপনারা জানেন যে পদ্মা সেতুর সঙ্গে যে রেলের সংযোগ সেটিও কিন্তু স্থাপন শুরু হয়েছে। কারণ পদ্মা সেতু যে এখানে দেখতে পাচ্ছেন যে মূল সেতুর সঙ্গে যে 4টি লেনের সেতু, এর মধ্যে কিন্তু 2টি লেন বাম পাশ দিয়ে বেরিয়ে এসছে এবং 2টি লেন ডান পাশ দিয়ে বেরিয়ে এসছে। এর মাঝখান দিয়ে কিন্তু নিচতলা থেকে যে পদ্মা সেতুর যে রেল লাইন সেটি বেরিয়ে এসছে এবং সেটি বেরিয়ে আসার পর যে মূল সেতু পর্যন্ত সেটি কিন্তু পদ্মা সেতুর প্রকল্পের আওতায় কাজ চলছে। আর এই যে রেলের যে ভায়াডাক্ট, যেটি রেলের সংযোগ, সেটি কিন্তু রেলওয়ে লিঙ্ক প্রকল্পের আওতায় রেলওয়ে মন্ত্রণালয় থেকে করা হচ্ছে এবং দুপারে কিন্তু এভাবে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ এবং সর্বাত্মক লকডাউনেও পদ্মা সেতুর অগ্রগতিতে কিন্তু সংশ্লিষ্টরা সন্তুষ্ট। তো এই ছিল যে এই বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা সেতুর কাজের সর্বশেষ। রাব্বি, পদ্মা সেতুর কাজের অংশ হিসেবে রেলওয়ে স্ট্রেঞ্জার বসানোর অগ্রগতি নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে বলে দাবি নাটোরের কৃষকদের। অতিরিক্ত দামে বীজ ও চারা কিনলেও লাভ হয়নি তাদের। আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কৃষি বিপণন অধিদপ্তর গত 12 এপ্রিল থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করে 40 টাকা। এই ঘোষণার প্রায় 1 মাস হতে চললেও নাটোরের কৃষকরা সে হারে দাম পান না। বর্তমানে 28 থেকে 32 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগের বছরগুলোতে দাম ভালো পাওয়ায় চলতি বছর কৃষকরা অতিরিক্ত দামে বীজ ও চারা কিনেছেন। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে 35 টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে কম দামে। বাইরে থেকে ক্রেতা না আসায় এমন পরিস্থিতি বলে মনে করেন কৃষকরা। পেঁয়াজ বিক্রি করতেছে 30 থেকে 32 টাকা দরে, 28 টাকা দরে, এরকম আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। 800 টাকার চারা 4000 টাকা দাম হয়েছে, সার ওষুধের দাম বেশি। 50,000 টাকা বিঘায় খরচ হয়েছে, কিন্তু ওই টাকাটাই উঠবে না। এরকম এবছরে লাভ নাই, 2 বছরের টাকা এবছর চলে যাবে। ব্যবসায়ীদের দাবি, অন্য বছর নাটোর থেকে প্রতি সপ্তাহে 7 থেকে 800 টন পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেও এবার হচ্ছে মাত্র 2 থেকে 300 টন। পরিবহন সংকটকেও কারণ হিসেবে দেখছেন তারা। লকডাউনের জন্য বাইরের ব্যাপারী আসতে পারতেছে না, পেঁয়াজের প্রচুর আমদানি হচ্ছে। গাড়ি ভাড়া এত বেশি, যার জন্য বাইরের পাইকারগুলো আসতেও পারতেছে না। গত বছর জেলায় 63,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার হয়েছে 80,000 মেট্রিক টন। ন্যায্য মূল্য না পেলে পরের মৌসুমে অনেকে আগ্রহ হারাবেন বলে মন্তব্য কৃষকদের।
সময় সংবাদ, নাটোর। দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে ভোলা সদর উপজেলায় কর্মহীন ও দুস্থ 10,000 মানুষকে নগদ এ অর্থ সহায়তা ও 3,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। অন্যদিকে কুড়িগ্রামের 9 উপজেলায় 4,28,525টি পরিবারকে নগদ 450 টাকা করে দেওয়া হয়। চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের বোদা উপজেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গাজীপুরে আহসানুল্লাহ মাস্টার স্মরণে অসহায় ও প্রতিবন্ধীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে টঙ্গীতে অন্তিম আলো ফাউন্ডেশনের ব্যানারে 4 শতাধিক ছিন্নমূল মানুষকে সেমাই, চিনি, দুধ ও শাড়ি লুঙ্গি উপহার দেওয়া হয়। ঈদের আগে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি হতদরিদ্র এসব মানুষ। এ সময় আহসানুল্লাহ মাস্টারের আত্মার শান্তি কামনা করা হয়। 2004 সালে 7 মে টঙ্গীর একটি জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে ব্রাশ ফায়ারে হত্যা করে ঘাতকরা। এতিম শিশুদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। গতকাল বিকেলে পুলিশ লাইন্সে এতিম শিশুদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছয়াধানগড়া এতিমখানায় অর্ধশত শিশু এই সুবিধা পায়। এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও দেশের বাইরের খবর। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা চীনা রকেটের ধ্বংসাবশেষ ইতালির রাজধানী রোম সহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের 10টি বিভাগের যে কোনো স্থানে আছড়ে পড়তে পারে। এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে ওই দেশটির সরকার। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোম থেকে যমুনা মাহমুদের রিপোর্ট। 18 টন ওজনের চীনা রকেটের ধ্বংসাবশেষ ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আর এটি ইতালির রাজধানী রোম সহ 10টি বিভাগের যে কোনো জায়গায় রোববার আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করেছে ইতালি সরকার। স্থানীয় সময় রোববার রাত 2:24 অথবা তার 6 ঘন্টা আগে পরে ওই রকেটের ধ্বংসাবশেষটি ইতালির ভূপৃষ্ঠে পড়তে পারে। দেশটির সরকার সতর্ক করে বলেছে, লাৎসিও, উমব্রিয়া, আব্রুৎসো, মোলিসে, কাম্পানিয়া, বাসিলিকাতা, পুলিয়া, কালাব্রিয়া, সিসিলিয়া ও সার্দিনিয়ায় আছড়ে পড়তে পারে ধ্বংসাবশেষটি। এ অবস্থায় দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ যথাসম্ভব ওই 10টি অঞ্চলের নাগরিককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। শুক্রবার রাতে এই খবর প্রকাশিত হবার পর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের উল্লেখিত 10টি বিভাগের নাগরিকদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। এই বিষয়ে ইতালি সরকার সার্বক্ষণিক নজর রাখছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। ওই সময়ের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদি ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে তবে তা স্পর্শ না করার অনুরোধ জানিয়ে কমপক্ষে 20 মিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। যমুনা মাহমুদ। শুরু হয়েছে গণহারে ভ্যাকসিন কার্যক্রম, আর এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি করোনায় মৃত্যু আক্রান্তের হার খানিকটা কমতে থাকায় প্রতিটি অঙ্গরাজ্যে লকডাউন, জরুরি অবস্থা ও কারফিউতে শিথিলতা আনা হয়েছে। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবিতে রিপোর্ট। কানাডার স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত 4টি করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন এই 4টি কোম্পানি যে কোনো একটি ভ্যাকসিন নিজেদের ইচ্ছে মতো প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষ গ্রহণ করতে পারছেন। প্রতিটি শহরের ফার্মেসিগুলোতে ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন আগ্রহীরা। মন্ট্রিয়ালের পার্ক এক্সটেনশন এলাকায় ক্লিনিকে ভ্যাকসিন নিতে পেরে স্বস্তি বোধ করছেন প্রবাসী বাংলাদেশিরা। বেশি সংখ্যক প্রবাসীর পছন্দ ফাইজারের টিকা। ফাইজার ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, তো আমি এই জন্য লাইনে দাঁড়িয়ে গেছি যে ভালোভাবে যেন আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি আর কোভিড-19 থেকে যেন সবাই আমরা মুক্ত থাকতে পারি। আমি টিকা নিয়েছি কি ফাইজার। টিকাটা নেওয়ার পর আমাকে খুব ভালো ফিল করতেছি, আনন্দ ফিল করতেছি। আমি ভ্যাকসিন দিতে আসছি, আমি খুব ভালো ফিল করতেছি কারণ সবাই সেফে থাকবে। কর্তৃপক্ষ বলছে সবার জন্য টিকা নিশ্চিত করা গেলে কমে আসবে করোনার প্রকোপ। কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত 13 লাখ মানুষ, মৃত্যু হয়েছে কমপক্ষে 25,000। সময় সংবাদ, কানাডা।
যুক্তরাজ্যে লকডাউন এখনো পুরোপুরি শিথিল হয়নি, তবুও এই রমজানে ইফতার সামগ্রী কিনতে বাংলাদেশি এলাকার রেস্তোরাঁগুলোতে ভিড় বেশ লক্ষণীয়। ইফতার আয়োজনে সবসময় প্রাধান্য থাকছে জিলাপির। রেস্টুরেন্টের বাইরে এভাবে জিলাপি বানানোর দৃশ্য দেখে যে কেউ হয়তো ভাবতে পারেন এটি বাংলাদেশ, কিন্তু এটি বাংলাদেশ নয়, যুক্তরাজ্যের লন্ডন এবং বার্মিংহাম শহরের দৃশ্য। ইফতার সামগ্রী বেচা কেনার মাঝে অন্যতম সুস্বাদু দেশি জিলাপিগুলো থাকছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মিষ্টি খাওয়াটা সুন্নত, সেই হিসাবেই জিলাপি একটা ঐতিহ্যের অংশ হিসাবে এখানে আসছে। জিলাপি ছাড়া আসলে ইফতারি মানে আমরা মনে করি যে আমাদের অসম্পূর্ণ। সপ্তাহে মজা, আমরা সানাটা না একটু বেশি খাই, খিচুড়ি খাই, সপ্তাহে খাই, জিলাপি সব সময় খাই। মাঝে মাঝে শুধু জিলাপি কিনতেই দেখা যায় দীর্ঘ লম্বা লাইন। একদিকে গরম তেলে জিলাপি হচ্ছে, অন্যদিকে চলছে বিক্রি। তবে যারা এই জিলাপি বানাচ্ছেন তারা সবাই বিলেতে গিয়েই এটি বানানো শিখেছেন। জিলাপি আমার নিজের অভিজ্ঞতা থেকে শেখা হয়েছে ব্যক্তিগতভাবে। তারপর বৃষ্টি দেশে এবং চিটাগাঙে আমি জিলাপি বানাইছি, তারপরে আমি নিজে দোকান দিছি। লন্ডনে আমি এখানেই শিখছি, আমার শেফ ভাই আছে একজনে, উনি আমাকে শিখাইছে। ব্রিটেনে বাঙালি পরিবারগুলোতে ইফতারের আইটেমে মিষ্টির রেওয়াজ থাকায় অন্য সময়ের থেকে রমজানে মিষ্টির দোকানগুলোতে বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। জিলাপি ছাড়াও এ সময় বিক্রি হয় দই, মিষ্টি এবং রসমালাইয়ের মতো মিষ্টান্ন। সময় সংবাদ, লন্ডন। ভোরের সময় আরও থাকছে। Alexander Zverev records a third success. মাদ্রিদ ওপেনে অঘটনের শিকার স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরেভের কাছে হেরে আসর থেকে বিদায়। আবার ঈদযাত্রার খবর। রাতেও বন্ধ নেই দূরের গন্তব্যের মানুষের চলাচল। তাই তো গভীর রাতেও ঢাকা ছাড়তে মরিয়া মানুষের সরগরম সড়ক। যেভাবেই হোক বাড়ি যেতে চান তারা। অনেকে আবার পরিবার নিয়ে সড়কে এসে পড়েন বিপাকে। দীর্ঘ অপেক্ষার পরও পাননি কোনো যানবাহন। যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। লকডাউনের কারণে সড়কে দূরপাল্লার যানবাহন না থাকলেও দূর গন্তব্যে পৌঁছতে অনেকেই দেখা গেল হেঁটে চলেছেন, আর একটু সামনে গেলেই মিলবে যানবাহন এমন আশায়। অনেকের অপেক্ষা প্রাইভেট কার বা সুবিধা মতো পরিবহন পাওয়ার, অনেকে আবার ট্রাকেই ধরেছেন বাড়ির পথ। দেশে তো যেতে হবে, এখন যে পরিস্থিতি হোক যেতে হবে আমাদেরকে। হাইস একটু খুঁজতেছি এখন বাড়ার জন্য, মানে একটু ডিফারেন্স হচ্ছে আর কি, এর জন্য একটু দাঁড়িয়ে আছি, দেখি একটু মানে কম রেটে যাওয়া যায় কিনা। আমরা যেখানে কাজ করি ওখানে আমাদের ছুটি দিয়ে দিচ্ছে, আমরা থেকে কি করবো বলেন, আমাদের যেতে হয় বাড়িতে, বগুড়া আমাদের বাড়ি। ট্রাকে যাওয়ার সিদ্ধান্ত নিছি তো অনেক ভাড়া চাই। বাড়ির টানে মাঝরাতে সড়কে এসে অনেকে বিপদে পড়েন অসুস্থ মা, শিশু সহ পরিবারের সদস্যদের নিয়ে। অনেকে আবার কিছু না পেয়ে বাসায় ফিরে যেতে বাধ্য হন। একটা গাড়িতে হয়েছিল, গাড়িটা ছেড়ে দিয়ে চলে গেছে, এখন কোনোভাবে কোনো পাই কিনা এই চেষ্টা করতেছে। ঈদ করতে বাসায় যাচ্ছে, সাতক্ষীরা পর্যন্ত যাবো বলছে। গাড়িতে এসি আছে, আমার আম্মা অসুস্থ, এখন পথে এসে আমরা যে সময় উঠছি সে সময় এসি চালান বলতে চাইছি। এখন আমার আম্মা এত অসুস্থ যে ওনার হলো পক্ষে ওই ইয়েতে যাওয়া সম্ভব না। চেষ্টা করতেছি যে বাসায় ফিরে যাব উত্তরায়। যাত্রী নিয়ে ট্রাক চালকদের রয়েছে নানান যুক্তি। ট্রাফিক পুলিশ জানালেন বিভিন্ন কৌশলে ঢাকা ছাড়ছেন দূরপাল্লার যাত্রীরা। আমি চাপাই যাবো, যাত্রী উঠাইনি, এটা আমার নিজের কাকা হয়, তাছাড়া আমি একটা কাউকে নিয়ে নেই। অনেক মানুষ হেঁটে যাচ্ছে, যেভাবে হোক যাচ্ছে, মানুষের চাপ আছে। সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী বাস চলাচল নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা দেখা গেলেও যাত্রী চলাচল নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী বিভিন্ন যানবাহনের চাপ বাড়ছে। ট্রাক ও অন্যান্য যানবাহনে করে বাড়ি যাচ্ছেন মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু। ধন্যবাদ রাব্বি। আসলে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায়। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে বিভিন্ন যানবাহনে করে কিন্তু মানুষজন ঢাকা থেকে ফিরছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই কড্ডার মোড় এলাকায় আমরা সকাল থেকে দেখছি যে যেহেতু যাত্রীবাহী বাস কিন্তু চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে এই মোটরসাইকেল
বা মাইক্রো এবং কার, এইগুলো কিন্তু আসলে গণপরিবহনের রূপ নিয়েছে। আমরা দেখছি যে এই সকল যানবাহনে করে, ব্যক্তিগত যানবাহনে করে মানুষজন কিন্তু ঢাকা থেকে আসছে, পাশাপাশি এইখান থেকে কিন্তু ঢাকাতে যাচ্ছে। আমরা দেখছি যে এই মোটর সাইকেলে বা মাইক্রো এবং এই কারে করে কিন্তু মানুষজন আসছে। পাশাপাশি আমরা দেখছি যে পণ্যবাহী ট্রাকেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গার যারা উত্তরবঙ্গের যারা যাত্রীরা রয়েছে, যারা ঢাকা থেকে আসছে, অর্থাৎ সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, রংপুর, এই সকল যাত্রীরা কিন্তু আমরা দেখছি যে তারা ঢাকা থেকে এই সকল যানবাহনে করে তারা কিন্তু আসলে বাড়ি ফিরছে। আমরা সকাল থেকে দেখছি যানবাহনের পরিমাণও কিন্তু আসলে বাড়ছে, যেহেতু যাত্রীবাহী বাস কিন্তু এখানে বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে এই সকল যানবাহনে করেই মানুষজন আসলে বাড়ি ফিরছে। আমি একটু জানি রাখি যে এই উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট 27টি জেলার কিন্তু পরিবহন এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে কিন্তু আসলে চলাচল করে, এবং যেহেতু যাত্রীবাহী বাস বন্ধ, সেক্ষেত্রে কিন্তু যানবাহনের চাপ কিন্তু খুব একটা নেই, কিন্তু সকাল থেকেই এই যে ঘরমুখ মানুষের চাপ কিন্তু আসলে বাড়ছে। আমরা গণপরিবহন না থাকার কারণে মানুষ বাধ্য হয়ে কিন্তু এই সকল ব্যক্তিগত পরিবহন করে যাচ্ছে, এবং ভাড়ার কথা যদি আপনাকে একটু জানাই যে ঢাকা থেকে এই সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত আসতে কিন্তু 600 বা 1000 টাকা পর্যন্ত লাগছে বলে জানিয়েছে যাত্রীরা। আমরা যাত্রীদের সাথে কথা বলে তারা যেটি বলছে যে যেহেতু গণপরিবহন বন্ধ এবং যাত্রীবাহী বাস বন্ধ, সেই ক্ষেত্রে তারা অনেকটা বাধ্য হয়েই তারা এই ব্যক্তিগত পরিবহনে করে তারা কিন্তু তারা ঢাকা থেকে ফিরছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে মাইক্রোগুলো রয়েছে এখানে কিন্তু এইগুলোই কিন্তু গণপরিবহনের রূপ নিয়েছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে মহাসড়কে যেহেতু যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, সেই ক্ষেত্রে তারা যাত্রী পরিবহনের সুবিধার্থে কিন্তু এই সেবাটি তারা আসলে চালু করেছে, এবং ব্যক্তিগত মোটর সাইকেলেও করে কিন্তু আমরা দেখছি যে এইখানে ঢাকা থেকে আসছে, এবং পাশাপাশি ঢাকা থেকে আসার পাশাপাশি কিন্তু এইখান থেকে ঢাকাতেও কিন্তু আসলে সকাল থেকে যাত্রীরা যাচ্ছে। তো এক কথা বলা যায় যে গণপরিবহনের বন্ধ থাকলে কিন্তু মানুষের যাতায়াত কিন্তু আসলে বন্ধ নেই, এবং মানুষ কিন্তু ঢাকা থেকে আসছে, যেহেতু কয়েকদিন পরে ঈদ এবং ঈদে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে, সেই ক্ষেত্রে যে ব্যক্তিগত পরিবহন পাশাপাশি পণ্যবাহী ট্রাকের ওপরে কিন্তু যাত্রীরা এই ঢাকা থেকে ফিরছে, এবং এই উত্তরবঙ্গের যে সকল যাত্রীরা রয়েছে তারা এইভাবে ফিরছে। তারা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যেহেতু গণপরিবহন বন্ধ, সেই ক্ষেত্রে তাদের অনেকেরই আসলে ছুটি হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা এই সকল যানবাহনে করে অনেকটা বাধ্য হয়ে কিন্তু তারা ঈদে বাড়ি ফিরছে। আমরা এই কড্ডার মোড়ে সকাল থেকে আছে, এবং পুলিশের কথা যদি বলি, পুলিশ কিন্তু এই সকল আসলে যানবাহন নিয়ন্ত্রণে কিন্তু তৎপরতা আমরা ততটা লক্ষ্য করিনি, তবে পুলিশের টহল রয়েছে। আমরা কড্ডার মোড় এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ এবং হাটিকুমরুল গোল চত্বরে কিন্তু পুলিশের টহল দেখেছি, কিন্তু এই সকল পণ্যবাহী যে সকল ট্রাক বা ব্যক্তিগত গাড়ি করে যারা ফিরছে তাদের কিন্তু আসলে রোধকল্পে প্রশাসনের আমরা তেমন খুব একটা তৎপরতা আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ খবর। ট্রাক ও অন্যান্য যানবাহনে করে বাড়ি যাচ্ছেন মানুষ, আর এ বিষয়ের বিস্তারিত নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। দাবদাহ আর রোজায় এবার কদর বেড়েছে তরমুজের। ভালো বাজার দর আর চাহিদাকে লক্ষ্য করে তরমুজ চাষে এগিয়ে এসেছেন অনেক শিক্ষিত বেকার যুবক। নওগাঁর পত্নীতলায় গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছেন বেশ কিছু তরুণ উদ্যোক্তা। আর লাভজনক ফসল চাষাবাদে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সবুজ কালো রঙের দেখে অভ্যস্ত হলেও এবার দেখা গেল হলুদ বর্ণের তরমুজ। সাধারণত মাটিতে পতিত অবস্থায় চাষ করা হলেও উচ্চ ফলনশীল গোল্ডেন এই তরমুজ মাচা পদ্ধতিতে চাষ করায় ফলন ও গুণগত মান ভালো থাকে। এ কারণে ভোক্তা পর্যায়ে বেশ কদর এ ফলের। নওগাঁর পত্নীতলার ইসাপুর এলাকার তরুণ চাষি মিজানুর চলতি মৌসুমে 2.5 বিঘা জমিতে চাষ করেছেন উচ্চ ফলনশীল গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ। তার সফলতা দেখে অনেকেই মৌসুমী এ ফল চাষে এগিয়ে আসছেন। 15 থেকে 16,000 কেজি ফল আশা করছি, এবং বাজার মূল্য ভালো আছে, যেখান থেকে আমি 8 লাখ টাকার মতো বিক্রি করব এরকম একটা আশা করছি। 300 গাছ লাগাইছিলাম, তাতে বর্তমান বেশি 30,000। সুন্দর করে মাচা করে দেওয়া যায়, তরমুজটি কোনো নষ্ট হবে না। তরমুজটা দেখতে অত্যন্ত ভালো,
উপরে হলুদ এবং ভিতরে অত্যন্ত টকটকে লাল। দূর দূরান্ততে লোক দেখার জন্য গাড়ি মোটরসাইকেল মাইক্রো নিয়ে আসতেছে। কৃষি বিভাগ বলছে স্বল্প সময়ে অধিক মুনাফা আসে এমন ফল চাষাবাদে তরুণদের আধুনিক কলাকৌশল দিয়ে মাঠমুখী করছেন। একটা বিশেষ গুণ হচ্ছে সারা বছর ব্যাপী এই গোল্ডেন ক্রাউন তরমুজটা কৃষকরা চাষাবাদ করতে পারবে। দেশীয় জাতের ব্যারিটু ও বাংলালিং নামের তরমুজ চাষে পরিপক্কতায় 90 দিন সময় নেয়, কিন্তু গোল্ডেন ক্রাউন জাত মাত্র 60 দিনে বাজারজাত করা যায় বলে জানায় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চুয়াডাঙ্গায় মাঠ থেকে পাকা ভুট্টা তোলা শুরু হয়েছে, আর তার মাড়াইয়ের মেশিন তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কারিগররা। কৃষকরাও স্বল্প দামে মাড়াই মেশিন পেয়ে লাভবান হচ্ছেন। জেলা সদরের সরোজগঞ্জ বাজারের ওয়ার্কশপে এখন দিনরাত চলছে ভুট্টা মাড়াই মেশিন তৈরির কাজ। খেতে ভুট্টা পাকার আগ থেকেই এখানকার 15টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চলে এই যজ্ঞ। এ সময় অন্য মেশিন তৈরির কাজ বন্ধ রাখা হয়। এখান থেকে এক একটি মেশিন বিক্রি হচ্ছে ছোট 18,000 এবং বড় 90,000 টাকায়। কৃষকরা তাদের পছন্দ মতো ভুট্টা মাড়াই মেশিন কিনে নেন কারখানা থেকে। অনেকে আবার মেশিন ভাড়া নিয়ে বিঘা প্রতি 300 থেকে 400 টাকায় ভুট্টা মাড়াই করছেন। এখানে ভুট্টা মাড়াই মেশিন পাওয়া যাচ্ছে, এই জন্য আমি এখানে চলে আসলাম ভুট্টা মাড়াই মেশিন দেখতে, এবং মেশিনটা দেখে খুব ভালো লাগলো। বাড়ির মা বোনেরাও এটা দিয়ে পারে, আমার বাড়ির ছেলেমেয়েরাও এগুলা দিয়ে ভালো মাড়াই করতে পারে। আমি গ্রামে গ্রামে ভুট্টা মাড়াই করে বেড়াই, আমার 3টা মেশিন আছে। 1 ঘন্টায় 300 কেজি সে ভুট্টা মাড়াই করতে পারতেছে। তো দেখা যায় 2 বিঘা 3 বিঘা ভুট্টা রয়েছে, সে কিন্তু আর অন্য কারোর কাছে যাওয়া লাগবে না। এ সময় ভুট্টা মাড়াই কাজে শ্রমিকের অভাব থাকে। স্থানীয় ওয়ার্কশপগুলো মাড়াই মেশিন তৈরি করে অল্প দামেই কৃষকের হাতে তুলে দিচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। বর্তমান কৃষক বান্ধব সরকার কিন্তু খামার যান্ত্রিকরণের উপর জোর দিয়েছে। আমরা চেষ্টা করছি কৃষি যান্ত্রিকরণটা আরও সহজতর হোক, কৃষকের কাছে আরও জনপ্রিয় হোক। চুয়াডাঙ্গার 4টি উপজেলায় এই মৌসুমে কৃষকরা 46,575 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করছেন, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,65,550 মেট্রিক টন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে চলছে শেষ মুহূর্তের বোরো ধান কাটার ধুম। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে কৃষকরা পাকা ধান কাটতে মরিয়া হয়ে কাজ করছেন। পাশাপাশি নারী পুরুষ মিলে মাঠে মাঠে করছেন ধান ঝাড়াই ও শুকানোর কাজও। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ। ধন্যবাদ রাপ্পি। আমি এখন আছি হবিগঞ্জের কালারডুবা হাওরে। এখানে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। আমাদের হবিগঞ্জ জেলার ধান কাটা প্রায় 80% শেষ হয়েছে। বাকি ধানগুলো কাটতে কৃষকরা প্রাণপণ চেষ্টা করছেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাস কিংবা বন্যার প্রাদুর্ভাব থেকে বাঁচতে কৃষকরা প্রাণপণ চেষ্টা করছেন তাদের ধান গুলায় তোলার। আমরা যে হাওরে আছি এই হাওরেরও প্রায় 90% ধান শেষ পর্যায়ে। কৃষকরা চেষ্টা করছেন তারা তাদের ধান যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার না হয়। তো আমরা কৃষি বিভাগের সাথে আলাপ করেছিলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি আমাকে যতটুকু জানিয়েছেন যে হবিগঞ্জে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5,14,000 মেট্রিক টন, আর আবাদ হয়েছিল 1,22,130 হেক্টর জমিতে। এখানে হারভেস্টার 114টি এবং রিপার 131টি মেশিনে ধান কাটা পুরোদমে চলছিল। আর আমাদের হবিগঞ্জ জেলায় 47,000 শ্রমিক একযোগে কাজ করেছে। আমাদের এখানে শ্রমিক সংকট নেই বললে চলে। এখানে যে শ্রমিক এবং মেশিনের মাধ্যমে, হারভেস্টার মেশিনের মাধ্যমে পুরোদমে এখানে ধান কাটা চলছে এবং ধান কাটা সুন্দরভাবেই শেষ হচ্ছে। তো ধানের কৃষকরা আমাকে যতটুকু জানিয়েছেন যে ধান কাটা তাদের শেষ। যে কৃষি বিভাগ থেকে যে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল যে এখানে বন্যা হতে পারে বা ভারী বর্ষণ হতে পারে, এ ধরনের পূর্বাভাসও কার্যকর হয়নি, যার জন্য কৃষকরা আগাম প্রস্তুতি ছিল এবং মেশিন সহ শ্রমিকরা মিলে সুন্দরভাবে তারা ধান তুলছেন। তবে তাদের একটা দাবি যে তারা যে প্রকৃত মূল্যটা যাতে তারা পান। কৃষকরা জানিয়েছেন যে এখানে ধান উৎপাদন করা বা ধান উৎপাদন যে খরচ আছে এটা অনেকটা বেশি। এখানে প্রতি
কেরে আমাদের এখানে যে হবিগঞ্জে প্রতি কেদারে এখানে যে খরচ হয় সেই ক্ষেত্রে শ্রমিক মূল্য এবং হারভেস্টার মেশিনের মূল্য দিয়ে খুব একটা থাকে না। সেই ক্ষেত্রে যদি ধানের উপযুক্ত মূল্য না পাওয়া যায় তাহলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন। তো আমাকে অনেক কৃষকই বলেছেন যে এখানে সরকারি গুদামে ধান সংগ্রহ হবিগঞ্জে এখনও শুরু হয় নাই, লটারি হয়েছে কিন্তু এখনও সঠিকভাবে ধান সংগ্রহ শুরু হয় নাই। অনেক কৃষকই এখানে ধান সংগ্রহে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন নাই। তো তাদের দাবি যে তারা যাতে সরকারি গুদামে তারা ধান দিতে পারেন এবং তারা যাতে ন্যায্য মূল্যটা পান। কৃষকরা একটাই জানিয়েছেন যে আমরা যে কষ্ট করে যে আমরা ধান উৎপাদন করি এই ধানের যদি আমরা ন্যায্য মূল্য না পাই তা আমরা ভবিষ্যতে কৃষিদিকে আমরা ঝুঁকবো না বা আমরা কৃষিদিক থেকে মুখ ফিরিয়ে নেব। তা আমাদের হবিগঞ্জ জেলায় প্রায় ৮০ ভাগ ধান কাটা এই পর্যন্ত শেষ হয়েছে, আর যে ২০ ভাগ রয়েছে আশা করা যাচ্ছে যে সঠিক সময়ের মধ্যেই আমাদের ধান কাটা শেষ করা যাবে। কৃষি বিভাগ জানিয়েছে যে আমাদের অন্যান্য বছরের তুলনায় এবছর ধান উৎপাদনও বেশ ভালো হয়েছে এবং এই উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা চেয়ে বরং একটু বেশি আমাদের উৎপাদন হবে। আমাদের এখানে হবিগঞ্জ জেলায় শ্রমিকদের কোনো সংকট ছিল না। শুরু থেকে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছিল যে শ্রমিক আমদানি করার। আমাদের যে স্থানীয় শ্রমিক ছিল এবং বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল যথাসময়ে, যার জন্য শ্রমিকদেরও কোনো সংকট ছিল না। এখানে সুন্দরভাবেই ধান কাটা সমাপ্ত হচ্ছে। তো এখানে আমি আজকে যে হাওরে আমি ধান কাটা দেখাচ্ছি এইখানে প্রায় ধান কাটা শেষ পর্যায়ে ধান কাটা চলছে। এই হাওরে এখন বিভিন্ন জায়গায় কৃষানীরা তাদের ধান গুলায় তোলার জন্য ঝাড়া সহ বিভিন্ন শুকানোর কাজ করছেন। আর কিছু যে জায়গা নিচু জায়গা ছিল দেরিতে যে ধানগুলা পেকেছে সেই ধানগুলা এখন কাটা হচ্ছে। তো কৃষি বিভাগ যে জিনিসটা জানিয়েছে যে আমাদের যে কৃষির যে লক্ষ্যমাত্রা ছিল, আমাদের যে ধান কাটার যে সময় নির্ধারণ করা হয়েছিল এই সময়ের মধ্যেই আমাদের ধান কাটা শেষ হবে এবং আশা করা যাচ্ছে এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই কৃষকরা সুন্দরভাবে ধান করতে পারবে। তো আমাদের খাদ্য বিভাগের সাথে আমি কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছেন যে হবিগঞ্জে আসলে ধান সংগ্রহ অভিযান সময় মতো শুরু করা যায়নি, যদিও সরকার থেকে বা মন্ত্রী পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে, কিন্তু প্রকৃতপক্ষে গুদামে ধান দেওয়ার ব্যাপারে এখনও তাদের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষ হয়নি। আমাদের যে 3টি জেলার মধ্যে আমাদের 3টি উপজেলায় আমাদের এই লটারি শেষ হয়েছে এবং বাকি উপজেলাগুলোতেও লটারি চলছে এবং লটারি শেষ হলেই আমাদের খাদ্য গুদামগুলোতে কৃষকরা ধান দিতে পারবে। তো সব মিলিয়ে আমাদের এখানে ধান কাটার উৎসব শেষের দিকে এবং কৃষকরা খুশি যে তারা সুন্দরভাবে ধান তুলতে পারছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। হবিগঞ্জের হাওরে ধান কাটার সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আহমদ খান। বিপক্ষে ইতিবাচক কিছু করে নিউজিল্যান্ডে ওয়ানডে হারের আক্ষেপ ঘুচাতে চান টাইগাররা। আসন্ন বিশ্বকাপে নিজেদের স্থান পোক্ত করতে পূর্ণ পয়েন্ট তুলে নিতে চান এই সিরিজে, জানিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। পেসাররা ছন্দে থাকায় আশা দেখছেন এই অলরাউন্ডার। দলে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান সাইফুদ্দিন। টানা ব্যর্থতার আক্ষেপ ঘোচানোর সিরিজ ঘরের মাঠে পছন্দের ফরম্যাটে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে টেস্ট সিরিজে হেরে আসলেও চেনা এই সংস্করণে আত্মবিশ্বাসী বাংলাদেশ। একটা ইতিবাচক ফলাফলের অপেক্ষা। সফরটা আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ এর আগে 6 ম্যাচে 3টি জয় আর 3টি হার, রয়েছে টেবিলের 6 নম্বরে। বিশ্বকাপে নিজেদের স্থান পোক্ত করতে সিরিজটা গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সেই সাথে রয়েছে ওয়ানডেতে ব্যর্থতার গ্লানি থেকে বের হয়ে আসার মিশনও। 23 মে থেকে সিরিজ শুরু হলেও এখনও গোটা দল অনুশীলনে নামেনি। 4 মে টাইগাররা লঙ্কা থেকে আসায় কোয়ারেন্টাইনেই আছেন ক্রিকেটাররা। তবে কোয়ারেন্টাইন কমিয়ে আনার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজে আমাদের প্রত্যাশিত অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমরা নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি। তো এটা আসলে আমাদের জন্য সত্যি হতাশাজনক। দরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সাথে আমাদের খেলা, অবশ্যই আমরা চেষ্টা করবো এখান থেকে সিরিজ জয়ের জন্য। তারপর আমরা রোজা রেখেও অনেক হার্ডওয়ার্ক করতেছি। আইসিসি সুপার লিগের পয়েন্টের যেহেতু ব্যাপার আছে আর যেহেতু দেশের মাটিতে খেলা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমাদের 100%
চেষ্টা করবো আমাদের সবাই টিম ওয়াইজ খেলে যাতে এখানে সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট গেইন করতে পারি। রঙিন পোশাকে ঘরের মাঠে বরাবরই আশা দেখিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে। তাছাড়া পেসাররা রয়েছেন দারুণ ছন্দে। সাইফুদ্দিনের লক্ষ্য একাদশে সুযোগ পেলে সেরা ক্রিকেট খেলতে চান। বোলারদের জন্য অনেক বড় দায়িত্ব থাকে, প্রথম 10 ওভারে নতুন বলে উইকেট বের করে দেওয়া, ইকোনমিক্যাল বল করা, ওদের টপ অর্ডার একটা দুটো ব্যাটসম্যান ফেলানো, যেটা আমরা লাস্ট নিউজিল্যান্ড সিরিজে আমরা ব্যর্থ হয়েছি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো, যেহেতু চেনা কন্ডিশন, ঘরের মাঠে আমরা মিরপুরে প্র্যাকটিস করতেছি, যদি সুযোগ পাই ভালো খেলার এবং আরও যারা খেলবে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, যেহেতু আমরা এখানে অনেকগুলো ম্যাচ খেলেছি। আর যেহেতু আমাদের দলে আরও অনেক ব্যালেন্স, সাকিব এসেছে, মোস্তাফিজ এসেছে, তাসকিন ভাই ভালো শেপে আছে। রাসেল ডমিঙ্গোর অধীনে গোটা দল অনুশীলন শুরু করবে দ্রুতই। তবে কোয়ারেন্টাইনে থাকায় এখনই দলের সঙ্গে যুক্ত হতে পারছেন না সাকিব ও মোস্তাফিজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনা রোধে আজ থেকে দিনে চলবে না ফেরি, রাতে চালু থাকবে পণ্যবাহী যান পারাপার। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা আগের মতোই, বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। 2 ডোজ টিকা গ্রহণকারীদের 96 করোনার বিরুদ্ধে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে, উঠে এলো গবেষণায়। আক্রান্তের পর ভ্যাকসিন গ্রহণকারীদের প্লাজমা বেশি কার্যকর। করোনায় বিপর্যস্ত ভারতে কোনোভাবেই কমছে না মৃত্যু ও সংক্রমণ। একদিনের রেকর্ড 4200 জনের মৃত্যু। চীনের সিনোফার্মের টিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। 25শে বৈশাখ রবি ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। কবিতা উপন্যাসের পাশাপাশি 7000 চিঠি লিখেছেন কবিগুরু। এক একটি যেন আবেগ আর অনুভূতির ভান্ডার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।